আমরা এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার অন্ধকার মানে ঘোর অন্ধকার। আমি জাস্ট একবার লাইটটা নিবোচ্ছি, রাস্তার অবস্থাটা দেখুন, মানে এই লেভেলের অন্ধকার। বাবারে বাবারে, এখনো যতদূর চোখ যাচ্ছে ততদূর রাস্তায় কাজ চলছে। এই রাস্তা শর্টকাট। টায়ারের ট্র্যাক ধরেই যাবে সামনে, হ্যাঁ টায়ারের ট্র্যাক ধরেই যাবে, অ্যাক্সিডেন্টটা ছাড়লে হবে না। ছাড়িনি তো, সামনের লরিটাও ভুটানের লরি। এসব লরির জন্য রাস্তা ঠিক আছে। গুড মর্নিং ফ্রম আসাম। আমরা রয়েছি এখন আসামে। কালকে রাত্রেই এখানে এসে পৌঁছেছি গোসাইগাঁওতে। তো আপনাদেরকে অলরেডি দেখিয়েছি যে আমাদের হোটেলের রুম কালকে রাত্রেই এসে দেখিয়েছি। যে জিনিসটা আমাদের এই হোটেলে সবথেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এই যে জিনিসটা, এটা কিন্তু একটা অসাধারণ জিনিস যেটা আমরা এই হোটেলে পেলাম। এটা কি করছিস? বাহ বাহ বাহ, অসাধারণ। কোথায় রাখিস ভাই? বাড়িতে সিন্ধুক আছে বুদ্ধি রাখার? আমাদের আজকে ট্রিপ আসাম থেকে বেরোচ্ছি। আসামের গোসাইগাঁওতে আমরা আজকে আছি। আর এখান থেকে আমরা বেরিয়ে যাব হচ্ছে ভৈরবকুণ্ড। তো আসামে এখন যেখানে আছি তার এলিভেশন আমরা একটু আগেই আমি চেক করেছি। তো এলিভেশন আছে 66 মিটার মতন। বাট এখানে বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা। মানে ওয়েদারটা সকালবেলা মানে সত্যিই খুব ঠান্ডা লাগছিল। আর যখন এখান থেকে বেরোবো আমরা, এখন ঘড়িতে বাজে মোটামুটি প্রায় 9:45 মতন। আমাদের আজকে প্রায় 6 ঘন্টার ড্রাইভ আছে। আমরা 6 ঘন্টা ড্রাইভ করে যাব হচ্ছে ভৈরবকুণ্ডের এলিভেশন দেখছি প্রায় 700 মিটার, যেটা গুগলে দেখাচ্ছে। এখন আমরা গিয়ে দেখি যে কেমন কি এলিভেশন রয়েছে। এই মুহূর্তে গাড়িতে এখন মাল লোড করা কিছুই হয়নি। গাড়িটাকে এনে সাইজ করা হচ্ছে যাতে কিনা আমরা গাড়িতে মালগুলোকে লোড করতে পারি। বেশি দূর যাস না, এখানে ওই পাশে রাখ। কোথায়? এখানে রাখবি? লাজ যাস না, এখানে রাখ। এবার গাড়িতে মাল লোড হয়ে আমরা বেরোবো। সাব্বাস, গুড জব ঋষভ। এবার তুই নিয়ে আয়। আস্তে 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 আস্তে, ধপাস। এক ফোঁটা কথা পড়েনি, ব্যাস আর না। Day 4 of our trip and day 3 of Badachada. হ্যাঁ, আমরা ডে 0তে বেরিয়েছি। আচ্ছা, তাহলে ডে 0 বেরোনোর কোনো প্ল্যানই ছিল না। ডে 0 ধরা হলে ডে 3 of our trip and day 3 of Badachada. ঠিকই বলেছে, কেননা ওটা জাস্ট টাইমটাকে কমানোর জন্য আমরা বেরিয়েছি। যে যদি বেঙ্গল সাফারি যেতে হয়, বেঙ্গল সাফারি বাবার পাশে বসতে ভালো লাগে। বাবা আজকে গাড়ি চালাবে। তো প্রথম দিন আমাদের সময় লেগেছে 1 ঘন্টা, দ্বিতীয় দিন 45 মিনিট। আজকে দেখা যাক কতক্ষণ লাগে। শালপাতার ইঞ্জিনিয়ারিংটা ভালো করে একবার দেখিয়ে দিই।
এই হয়েছে সেই পদ্ধতি যাতে গাড়িকে নোংরা হওয়ার হাত থেকে বাঁচানো যাচ্ছে। কি করছিস? পুরোটা হাত থেকে রাখ, এটা আমাকে ধর। শুরু হচ্ছে ডে 4, ঘড়িতে 10:30। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তার কিছুটা কারণ কালকে রাতে অনেকটা বৃষ্টি হয়েছে এখানে, তারপর আমাদের সকালবেলা একটু বাথরুম সাথে সময় লেগেছে, সেই করে আমরা এই বেরোচ্ছি এই জাস্ট। এই আমরা গোসাইগাঁওতে যেখানে ছিলাম, আর এই আমরা বেরিয়ে যাচ্ছি। আগামী দেখা ভৈরবকুণ্ডে, অথবা মাঝখানে কোথাও যদি দাঁড়াইতো। দিরাম থেকে তাও 5 ঘন্টা দেখাচ্ছে, আর ইয়ে থেকে দিরাম 6 ঘন্টা। ঠিক আছে, রোড আপডেটটা দিয়ে রাখি। আমরা কালকে গোসাইগাঁও অবধি এসেছি, তো রাস্তা একদম প্লেন, কোনো রাস্তায় কোনো প্যাচ বা কোনো রকম কিচ্ছু পাইনি, রাস্তা একদম ক্লিন। আজকেও যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ভৈরবকুণ্ড। ঠিক আছে, আমাদের আজকে বেরোনো হয়ে গেছে একটু লেটে, বাট ঠিক আছে, আমাদের মোটামুটি অ্যাপ্রক্স প্ল্যান অনুযায়ী 6 ঘন্টার প্ল্যান্ড জার্নি আছে, আর 6 ঘন্টার সাথে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা খাওয়া দাওয়া নিয়ে। তো সব মিলিয়ে আশা করছি 10টা থেকে মোটামুটি 6টা কি 6:30টার মধ্যে আমরা ঢুকে যাব, যেখানেই আমাদের ওখানে হোটেল খুঁজবো। হোটেলটা কিন্তু আমাদের খুঁজতে হবে। কালকে আপনাদেরকে একটা জিনিস জানিয়েছিলাম যে আমরা কিন্তু প্রতিটা জায়গাতেই হোটেল আগে থেকে বুক করে যাই না। হোটেল কিন্তু আমরা আগে থেকে বুক করে যাই না। আমরা যেটা করি সেটা হচ্ছে অন স্পট, যখন যেখান থেকে যাই সেখানে আমরা হোটেলটা ম্যাপে খুঁজি। হোটেল আমরা ম্যাপে খুঁজে নিই। তবে হ্যাঁ, ম্যাপে যখনই আপনারা কোথাও যাচ্ছেন, হোটেল খুঁজছেন, একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন, কখনোই রাস্তার মাঝখানে এক একটা দুটো গর্ত রয়েছে এখানে, আবার কখনোই যদি কোনো ছবি দেওয়া নাম্বার থাকে, ছবির ওপর নাম্বার দেওয়া, এবং সেই নাম্বারে যদি আগে থেকে ফোন করে বুকিং অ্যামাউন্ট চায়, কখনো পে করবেন না। সেগুলো বেশিরভাগ সময় স্ক্যাম হয়। যেহেতু আপনি যে কোনো জায়গায় গেলেন সেখানকার ছবি, ভিডিও ইত্যাদি পোস্ট করতে পারবেন, সেই জন্য আপনিও চাইলে কিন্তু যে কোনো একটা আপনার নিজের নাম্বার দিয়ে সেখানে পোস্ট করে দিতে পারেন, এবং যে কেউ আপনাকে কল করতে পারে। সেটা মাথায় রেখে সবসময় হোটেল বুক করবেন। যখনই হোটেল বুক করুন না কেন, ওখানে যদি কল অপশান থাকে, সেটা সবথেকে সেফেস্ট অপশান। সেকেন্ড সেফেস্ট অপশান কি, যদি হোটেলের ছবি দেওয়া থাকে সামনে এবং সেই ছবির নিচে নাম্বার দেওয়া রয়েছে, সেটা হচ্ছে সেকেন্ড সেফেস্ট অপশান। তো এই দুটো ছাড়া চেষ্টা করবেন অফলাইনে কোনো রকম বুকিং করলেও পেমেন্ট করবেন না। যাই হোক, আজকের ট্রিপের সমস্ত ডিটেলস জানাবো। কেমন লাগছে আমাদের এই ঘুরতে যাওয়ার ট্রিপ, এই সমস্ত ডিটেলস অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমরা এখন রয়েছি আসামে, আর এখান থেকে এখানে যখন ড্রাইভ করছি, অনেক জায়গাতেই বেশ কিছু দেখছি আসামিজ যে মেয়েরা, প্রথমত ওদের শাড়ি পরার ধরনটা ডিফারেন্ট। ওরা যে শাড়ি পরে সেটা পুরোপুরি বাঙালিদের শাড়ি পরা থেকে আলাদা, এবং শাড়িটাও লক্ষ্য করলাম যখন ভালো করে দেখলাম যে শাড়িটাও একটা স্পেসিফিক ধরনের শাড়ি, মানে কালারটা ওই অরেঞ্জ থেকে ইয়েলো টোনের মাঝামাঝি একটা কালার বেশিরভাগেরই। আর শাড়িটা শুধুমাত্র লম্বা লম্বা লাইন টানা। তো এই শাড়িটা বলছে, কি নাম বললি পুলক? ডুরে শাড়ি। তো এটা ডুরে শাড়ি, আর এই শাড়িটা নাকি পরে কাজকর্ম করতে বা এই জিনিসটা খুব সুবিধের। সামনে যারাই যেদিকেই দেখছি না কেন, শাড়িটা একটা অন্য রকমভাবে, না অনেকে আবার সবুজ শাড়ি পরেছে, হ্যাঁ কালার ডিফারেন্ট হতেই পারে, বাট মানে প্যাটার্নটা অনেকটা সেম। প্যাটার্নটা ওই অলমোস্ট লাইন টানা টাইপের প্যাটার্ন। আমরা এখন ঢুকলাম হচ্ছে বনগাইগাঁওতে। এখান থেকে জাস্ট পাহাড়ের যে লুকটা দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। আমরা একবার
আপনাদের সঙ্গেও শেয়ার করেছি জিনিসটা। পুরো রাস্তার প্যানটা জুড়ে পাহাড়ের সীমাগুলো দেখা যাচ্ছে উপরে। বনগাইগাঁও পেরিয়ে চলে এসেছি, এখন আমরা পার করছি মানস নদী। বেশ বড় ব্রিজটা। আর ডান দিকে পুরো পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে। ঘড়ির টাইম 1:25। আমরা এসে থামলাম একটা রাজস্থানি হোটেল, ডিস্ট্রিক্ট বাজালি। এই যে এই হোটেলটাতে এখানে গাড়ি পার্ক করা। দেখি কি আছে হোটেলে, দেখি কি খাবার আছে। কি আছে বল? স্মোকি হট খাবার দিয়ে আছে, মিক্স ভেজ, তরকা, আর এটা হচ্ছে দই ফ্রাই। দই ফ্রাইটা কিরম জিনিস এটা একবার দেখতে হবে ট্রাই করে। তুই কোনটা খাবি? আবার মোমো? এখন মোমো পাওয়া যায় না। খাবো, থুপ্পা মোমো খাবো। টিস্যু লাগবে তো? মোমো খাবো। ওখানে টিস্যু দিয়ে দাও। আমাকে একটু জল আরেকটু দিবি? ঘড়িতে বাজলো 2:38। আমরা এবার এখান থেকে স্টার্ট দেওয়ার চার্জ দিলাম। নেক্সট স্টপ হোটেল পুলাপ। হ্যাঁ, ভৈরবকুণ্ড। নেক্সট স্টপ ভৈরবকুণ্ড। আর মোটামুটি এখানে কোথাও থামার প্ল্যান নেই। আচ্ছা, এখান থেকে ভৈরবকুণ্ড এখনো কত কিলোমিটার ব্লক? হাফ রাস্তা এসছি 140 আরও 140, মানে 140 এলাম 3 ঘন্টায়, 3 ঘন্টায়। তাহলে এখন ঘড়িতে বাজে 2:30, 5:30। 5:30। হোটেল খুঁজে ঢুকতে ঢুকতে 6:30, ওই 6টা থাকবে, 6টা 6:30 ঠিকই আছে। অ্যাপ্রক্স। তবে একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে এখান থেকে মানে এই প্রথমের দিকে দেখছিলাম প্যাচি রাস্তাটা অনেকটা কম ছিল, কিন্তু মাঝখানে প্রায় 70-80 কিলোমিটারের ওপর বেশ খানিকটা রাস্তা প্যাচি রোড রয়েছে। মানে বেশ ভালো প্যাচি রোড, মানে ব্যাক টু ব্যাক গাড়ি নড়তে নড়তে চলছে অলমোস্ট একটা বলে। লাস্ট একটা স্টেজ ভালো ছিল, এখন আবার তো সিমেন্টের রাস্তা দিচ্ছে। সিমেন্টের রাস্তাতে প্যাচিনেসটা বেশি হয়। আমরা এখন এই ধামধামা রোড থেকে ডান দিকে নিয়ে নিলাম। এই ধামধামার এই জায়গাটায় কিন্তু রাস্তাটা প্রচণ্ড বেশি মানে গাড্ডায় ভর্তি। তাছাড়া এতক্ষণ ধরে এলাম, বাদিকে যাচ্ছে তো রাস্তাটা? আবার ডান দিকে যেতে হবে। আবার ডান দিকেটা বাদিক। আচ্ছা বাদিক। ভাই সব আর ডান দিক বাদিক এইদিকে আর তুই এতক্ষণ কি রেকর্ডটা মারিস না? বন্ধ করে দিচ্ছিলিস, কখন বন্ধ করলি? রিজার্ভে দুটো ডিরেকশন, একটা হচ্ছে এইদিকে আর এটা হচ্ছে ডান দিকে। এইদিকে মানে ডান দিকে মানে বাঁ দিকে। এইসব করিস নাকি ভাই? এইসব আমরা এখন নদী পেরোবো। কালকে এই জায়গায় বৃষ্টি কিন্তু ভালোই হয়ে গেছে, তার মানে এই তো নদী। ওটাই তো বললাম নদী পেরোবো। আমি একটা নদী খুঁজছি। নদী। ইস, ধমধমার রাস্তা তো পুরো ধমধমে হয়ে গেছে রে। এরা হচ্ছে জায়গার নাম মানে সার্থক করে। হ্যাঁ,
রাস্তা। আমরা কিন্তু এখন আছি পুরো মানে অলমোস্ট ভুটান বর্ডারের পাশ দিয়েই যাচ্ছি, ঠিক আছে? তো যখন তখন মানে রাস্তাতে অনেকগুলোই ভুটানের গাড়ি, এই সামনে যে গাড়িটা আসছে এটাও ভুটানের গাড়ি, ট্রাক সমস্ত কিছু এই রাস্তাতে মানে কমন দেখা যায়। একটা জিনিস বুঝি না আমি কেন মানে ইন্ডিয়ানদের জন্য এত রেস্ট্রিকশন যে যখন ঢুকবে একটুখানি জাস্ট টাউনটুকু ঘুরে চলে আসবে, কিন্তু ভুটানিরা যখন এখানে ঢোকে যেখানে খুশি যেতে পারে, যত খুশি যেতে পারে, ওদের কোনো রেস্ট্রিকশন কোনো কিছু মানেই না। কিন্তু ইন্ডিয়ানদের জন্য ওখানে মানে এর গাড়ির প্রতি কোনো মায়া দয়া নেই, নিজের গাড়ির প্রতি কোনো মায়া দয়া নেই, শিওর। আরে ছাগল, ভুটানিরা যখন এখানে ঢুকে ওরা যেখানে খুশি যত খুশি ঘুরতে পারে। তাহলে ভুটানে এইদিকে যখন এন্ট্রি আছে, চায়নার দিকেও কোনো এক্সিট আছে বা এন্ট্রি আছে? সেটা রেস্ট্রিকশন কতটা কি চলে যায়? সেটা রেজিস্ট্রেশন বেশি, কারণ ভুটানে তোমার আর্মিটা বেশিরভাগই ইন্ডিয়ান আর্মি দেওয়া আছে। ভুটানে সব কিছুই ভাই ইন্ডিয়ার। হ্যাঁ, ওর জন্য ওখানে রেজিস্ট্রেশনটা বেশি হবে। নিয়ে এলাম ওটাও ইন্ডিয়ারই তেল, হ্যাঁ, ওটা ইন্ডিয়া থেকেই ভুটানে যায়, ওখানে গিয়ে দামটা কম বলে ওখানে ট্যাক্সের ঝামেলা ওইসব নেই বলে অ্যাকচুয়াল প্রাইসে তেলটা সেম। ইন্ডিয়াতেও এত বিশাল ট্যাক্স স্ট্রাকচার না থাকলে ইন্ডিয়াতেও 60 টাকাই তেলের দাম। তেলের দাম এত কমিয়েও সেরকম আমি তো কোনো পাবলিক ট্রান্সপোর্ট দেখলাম না, সেটা জানি না বড় টাউন বলে কিনা। বড় টাউন বলেই ওখানে পাবলিক ট্রান্সপোর্ট সেরকম কিছু দেখলাম না। আর তার থেকে বড় কথা পাবলিক ট্রান্সপোর্ট সেরকম হবে কেন? তেলের দাম এতটাই কম, লোকের 500 জনের প্রত্যেকেরই গাড়ি আছে। সেটাই, এবার সেই অনুযায়ী তোর তা সত্ত্বেও ভুটান কার্বন নেগেটিভ দেশ। হ্যাঁ, ওরা এখন পিপিএ জনসংখ্যা বৃদ্ধি করেনি নিজেদের। এই তো দেখলে একটা বর্ডার টাউনের এপার আর ওপার, এপারে পিলপিল করছে হ্যাঁ, তো। যেটা বলার মতন মানে সিরিয়াসলি বর্ডার টাউনের ডিফারেন্স, বর্ডার গেট মানে জাস্ট বর্ডারের ওপারে না রাস্তায় কোনো প্লাস্টিক কাগজ কিছু পড়ে আছে, না কোথাও ওই জায়গাটা তো ভালোভাবে ভিডিও করা যায় না, অতটা ভালোভাবে বলাও যায় না, মানে কোথাও সেরকমভাবে কোনো প্লাস্টিক বা কাগজ বা এরকম ধরনের কোনো জিনিস রাস্তায় পড়ে নেই, কোনো রকম নোংরা পড়ে নেই, যেখান থেকে মানে নোংরা হচ্ছে বা নোংরা লাগছে দেখে এখান থেকে তো চিন্তা কিন্তু জাস্ট বর্ডারের গেটের এপারেই একদম মানে পরিষ্কার যাকে বলে ওই দিকটা পরিষ্কার, আর জাস্ট বর্ডারের এপাশে যত নোংরা মানে যে যেখানে যা পেরেছে ফেলেছে, বাজারের নোংরা মানে সব কিছু রাস্তার ওপরে। এই হচ্ছে একটা সিম্পল বর্ডারের ডিফারেন্স। এই সেই নদী রাস্তায় কাজ চলছে। এই রাস্তা শর্টকাট। এই মেঠো পথ ছাড়া আর কিছু ছিল না। 12 কিলোমিটার রাস্তা ভালো হয়ে গেছে, বাকি 14 কিলোমিটারও কয়েকদিনের মধ্যেই ভালো হয়ে যাবে। দাঁড়িয়ে পড়বে না বেশি, আর ওকে নামার জায়গা দিয়ে ওই টায়ারের ট্র্যাক ধরে উঠে যাবে। টায়ারের ট্র্যাক ধরেই যাবে, সামনে টায়ারের ট্র্যাক ধরেই যাবে, অ্যাক্সিডেন্টটা ছাড়লে হবে না। ছাড়িনি তো, সামনের লরিটাও ভুটানের লরি, এটাও লরির জন্য রাস্তা ঠিক আছে। লাইনে লো গিয়ারেই যাচ্ছে। ছোটোখাটো গাড়ির জন্য বাবারি, বাবারে কোনোভাবে ডাউন দিতে পারে। কি ডান দিকটা পক করে এই যে বাইক
বাইকটা গেল যে বলছিল না রাস্তা ডান দিকটা ধরে চলে গেল হতো। বাঁ দিকটাও শরীর একই রকম আছে, আমার তো দুটো জায়গায় ফেলতে হবে না। দাদা ওদিকটা তো ওদিকে গাড়ি আসে তো, তুই ওদিকে চলে গেলি তো ওদিকে গাড়ি এলি তো ওদিকে রাস্তাটা তো আসছে। ওই জন্যই তো বললো ডান দিকটাতে পক করে গিয়ে পক করে আসতে হবে। কন্ডিশন অ্যাপ্লাই প্রথম থেকেই ছিল। আচ্ছা এটা বন্ধ করবো? দাঁড়া একটু রাখ ভাই, এই রাস্তাটা পুরানি ক্যাব, কোথায় ভুটানি ক্যাব? ওইটা পুরানি সিটি লেখা? পুলক বলতো। ওদেরও বলবে। হ্যাঁ হ্যাঁ পুলক, হুম। ভুটানে যারা বেশি ঘ্যাম দেখায়, ঠিক আছে, আমার কাছে অনেক কিছু আছে বলে, তাদেরকে কি বলে? ভুটানি। না, ফুটানি। ভুটানি তো এখানেই বলে। তাদেরকে ফুটানি বলে, এটা তো ফুটানি মারা বলে। কেউ বললি না থ্যাঙ্কস ফর দ্য পিজে। আপনি যদি ভুটানি না হন তাহলে ভুটানি মারবেন না। চরম বিভীষিকা পেরোনোর পর পাওয়া গেছে একটুখানি ভদ্রস্ত রাস্তা, কিন্তু সেই রাস্তার উপর কোথায় ছাগল, এই যে বলতে কোথায় ছাগল, কোথায় কুকুর, ছাগলগুলো তো বিশেষ করে ছাগল, আবার শোনা আছে লাস্ট 15 কিলোমিটার 14-15 কিলোমিটার মধ্যে এলাম। রাস্তাটা একদম সুন্দর রাস্তা, যে রাস্তা দিয়ে এলাম লাস্ট। আর এই তুমি সুন্দর রাস্তায় ঢুকে পড়লে, আবার কতক্ষণ থাকবে এটা? থাকবে রোড মার্কিং এসে গেছে মানে তুমি সুন্দর রাস্তায় ঢুকে পড়লে। সেটাও ঠিক। ওইটুকু জায়গার লোকে ভোট দেয়নি। হ্যাঁ সেটাই হবে। এবার আমরা এসে গেছি আসামের চা বাগানের কাছে। এর আগে দেখেছিলাম দার্জিলিং, জলপাইগুড়ির চা। এবার আমরা যাচ্ছি আসামের চা বাগান, দুপাশে ভর্তি চা বাগান। আসামে গিয়ে চা খাবো। চা তো খাবোই, সকালে চা খাওয়াই। ঘড়ির টাইম 5টা, আর আমরা একটু দাঁড়ালাম একটা চা বাগানে। তো এটা হচ্ছে ম্যাকলিয়েট রাসেল চা বাগান। তো আমরা এখন এই চা বাগানটাতে একটু দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করার জন্য দাঁড়ালাম। আপনাদেরকে দেখাই এই চা বাগানগুলো সামনে থেকে দেখতে সত্যি কতটা সুন্দর হয়। এই প্রতিটা চা বাগানে মানে বেশ কয়েক একর জুড়ে থাকে এবং জায়গাগুলো মানে জাস্ট অসাধারণ রকম সুন্দর লাগে দেখতে। দেখুন এইখানে আমাদের চলছে এখন ফটোশ্যুট। এই যে দেখুন চাগুলো কি চা গাছগুলো অসাধারণ লাগছে দেখতে। খুলছি রে, খুলে দেবো, খাবি? আরে অতটা না, নেবো। এই সাহেব খাও তাড়াতাড়ি। কি দেখতে এসছিস? এটা এটা আম গাছ। কি গাছ? আম এটা আম গাছ। চা গাছ বলে, চা গাছ। দেখে এক্ষুনি বললাম যে এটা কি গাছ বল? এটা গাছ। চা গাছ। টিয়া পাখি উড়ে গেল। টিয়া পাখি, হ্যাঁ তাই তো। ওই ওই দেখ সাহেব, দুটো টিয়া পাখি বসে আছে গাছে। কোথাও আসবে না ঠিকঠাক। আমরা যেখানে ঢুকেছিলাম সেখানে নাকি ফটোশ্যুট অ্যালাউ নয়। তো যতক্ষণে এটা জানতে পেরেছি ততক্ষণে আমাদের ফটোশ্যুট কমপ্লিট। আমরা এখন আপাতত আবার ব্যাগ গুছাচ্ছি, ব্যাগটা গুছিয়ে আবার বেরোবো। ফটোগুলো কেমন এসছে এইসব? ভালো, খুব ভালো ফটো এসছে আমাদের। বাহ বাহ, এই হচ্ছে আমাদের গিনিপিক। সবার আগে ফটো তোলার আগে জানি সব দাঁড়া টেস্টগুলো করে নিই। হ্যাঁ, শিলো হোমস্টে বলছেন? हेलो, शिलो होम स्टे। हाँ, तो आपके यहाँ 2 रूम
अवेलेबल है क्या आज रात के लिए? हाँ तो हमारा हाँ हम 5 एडल्ट है और एक बच्चा है, वो फैमिली है। तो थोड़ा वो पार्किंग मिलेगा ना? पार्किंग है। ओके तो थोड़ा डेट बता दीजिए। किसका चेंज कर रही हो? 1500। अच्छा अच्छा। और क्या क्या फैसिलिटीज आएगा 1500 में रूम का? गीजर वगैरह आएगा? गीजर है, गीजर शावर ये सब आएगा ना? साइज बेड है। ठीक है तो आज अप्रॉक्स हम आने वाले हैं अराउंड 7 बजे हमारा आने वाले हैं। ডান দিকে তো? হ্যাঁ বলো। বললো হচ্ছে রুমের ভাড়া আছে 1500 করে, পার্কিং আছে, গিজার আছে, শাওয়ার আছে, সব আছে, কিং সাইজ বেড আছে। বেড মানে ওদের হচ্ছে কি হোটেলের নাম কি বললে এটা? শাইলো হোমস্টে। শাইলো। বেড হচ্ছে কিং সাইজ বেড বলছে, আবার বলছে যে সিঙ্গেল বেডও আছে, চাইলে জুড়ে নেওয়া যেতে পারে, সেপারেটও করে নেওয়া যেতে পারে। আচ্ছা মানে ওটাই কিং সাইজ। ওকে, মানে দুটো জুড়ে কিং সাইজ আছে। হ্যাঁ ওই আর কি ডবল বেড। ডবল বেড। আমি বললাম এরকম ফ্যামিলি আছে, আর আলাদা কিছু কথা, আলাদা ভাড়া বা কিছু হ্যান ত্যান কিছু বললো না, যে অ্যাডাল্ট যদি একজন থাকে এরকম না ওদের আলাদা সিস্টেম হয় না। বললো না। 1500 করে আছে, পার্কিং টার্কিং সবই আছে। আর বললো যদি ননভেজ ডিনার করতে হয় তাহলে এখন বলে দিতে, আর যদি ভেজ ডিনার করতে হয় তাহলে গেলে পাওয়া যাবে। একমাত্র প্রবলেমটা অন্য হচ্ছে যে যেহেতু এইসবগুলো অফ লোকেশন না, 7টা 7:30 বেজে যাওয়া মানে এসেনশিয়ালি সব জায়গায় বন্ধ হয়ে যায়। সেই জন্য তো যাওয়া এমনকি আমরা কালকে থেকে যেখানে যাব, যেসব জায়গায় যাব, এসেনশিয়ালি 6টা বাজলে সব শেষ। তাওয়াং তো তাই, তো গোটা তাওয়াং 6টা বাজলে ওখানে সব 8টার পর কেউ খেতে দেবে না। দোকানপাট বন্ধ করে সবাই বাড়ি ঢুকে যায়। বলে রাখলে 8টা অবধি, বলে না আমরা রাখলে কালকে আরো কোথায় মানে থাকবো, কোথায় স্টে করবো? কালকে থাকবো দিরামে। কালকে আমরা দিরাঙে থাকবো। দিরাং। কালকে দিরাঙের কিছু বুক করিনি, কারণ দিরাঙে প্রচুর অপশন আছে বলে। তাওয়াংটা বুক করে রাখা আছে আমাদের ইয়াংসেল হোমস্টেতে, আচ্ছা আর সাংতিতে করা আছে, সাংতি ডেস্টিনে। আচ্ছা আমি তো এটা জিজ্ঞেস করলাম না, যেহেতু হোমস্টে সেক্ষেত্রে তোমার ডিনারটা ইনক্লুডেড কিনা? না ইনক্লুডেড না, না ওটা কোথাও homestay না, ওটা ডিনারটা হ্যাঁ ইনক্লুডেড না। কোনো জায়গাতেই এই রিজিয়নে সোজা কোথাও তো, সোজা তো। বাদিক কোনো রিজিয়নে ডিনার নেই। সব জায়গাতেই হচ্ছে আইদার তুমি মানে কমপ্লিমেন্টারি হিসেবে বড়জোর ব্রেকফাস্ট, ডিনার কোনো জায়গাতেই ইনক্লুডেড নেই। কাল থেকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, গাড়ি আজ অবধি যা রিল্যাক্সেশন হয়ে গেল। আমি মেনু দেখি। কাল থেকে কটায় উঠতে হবে তা তোমাদের? যত আর্লি বললাম তো, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কালকে কতটা যাওয়ার আছে? যাওয়ার আছে অল্প, ঘোরার আছে ঘোরার অনেক। আছে এখানে, ঘোরার কাল আছে। থেকে ঘোরা শুরু। এই কদিন গাড়ি চড়াই বেশি হয়েছে, ঘোরা তো সেরকম হয়নি। ওই জন্য বললাম যে যা আয়েস করার এর মাঝখানে আজকে অবধি হয়ে গেল। এসেনশিয়ালি কাল থেকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বেরোনো, নইলে আমাদেরই লস, কিছুই না। এক্স্যাক্টলি। আমরা এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার অন্ধকার মানে ঘোর অন্ধকার। আমি জাস্ট একবার লাইটটা নিবোচ্ছি, রাস্তার অবস্থাটা দেখুন, মানে এই লেভেলের অন্ধকার। আমরা ঢুকলাম ভৈরবকুণ্ডতে, এখান থেকে আর 1 কিলোমিটারের মধ্যেই ভুটান গেট রয়েছে। ডান দিকে পিকনিক স্পটের রাস্তা, ডান দিকে এইখানে একটা রেস্টুরেন্ট বলে লেখা, সেটা বন্ধ। যেখানে টুকটাক কিছু রেস্টুরেন্ট আছে ঠিকই, কিন্তু সবই আমরা বন্ধ আপাতত দেখতে পাচ্ছি। কি জানো রয়্যাল হাইনেস, তাই তো? হ্যাঁ এই রয়্যাল সামনে হাইনেসটা একবার দেখে আসি। 750 মিটার। সাইলোতে গেলে যাওয়া হলো না? সাইলো তো দেখতে পেলাম না। এখান থেকে ভৈরবকুণ্ড 0, বাঁ দিকে ভুটান 500 মিটার এই রাস্তা দিয়ে 500 মিটার, আর ডান দিকে হচ্ছে কি না সোজা সোজা হচ্ছে আমরা বালেমু, কালকে যেখান দিয়ে আমরা এগোবো। এই হচ্ছে আমাদের ভুটান যাওয়ার, ভুটান গেট ওই যে দেখা যাচ্ছে এখান থেকে, আলো জ্বলছে ভুটান গেটে। একেবারে ভুটানের রয়্যাল হাইনেসটা বাঁকের মুখে আছে। গায়ে হ্যাঁ, আছে। হ্যাঁ। আমরা একেবারে ভুটানের গায়ে। সকালবেলা একবার আমাদের মোটামুটি এখন 3 দাগ তেল রয়েছে, প্রায় হাফ ট্যাঙ্ক। একবার সকালবেলা উঠে তেল নিয়ে দেন বেরোবো। এখানে দেখলাম রুমগুলো সত্যিই ভালো, নো ডাউট, কিন্তু আমাদের বাজেট অনুযায়ী একটু বেশি হয়ে যাচ্ছে। আমরা মোটামুটি 12 থেকে 1500-র মধ্যে খুঁজছি, তো সেইটা ঠিক ফিট করছে না।
হ্যাঁ কথা হয়ে গেছে, বললো ঠিক আছে এসো। তাহলে আমরা খেয়ে দিয়ে যেতে পারি। হ্যাঁ, তো আমরা শাইলুতে ফোন করলাম, শাইলু বললো কি যে ঠিক আছে তোমরা তাহলে এসো। সেই অনুযায়ী কথা হয়ে গেছে। এবার কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তাহলে এখান থেকে বেরোবো। এই আস্তে এই পড়ে যাবে হাত পা ও ও হাক করবে, ও হাক করবে, হাক করবে। হাক করবে। দাঁড়া। মারবে না, না আর কিছু বলবো না, ও ভয় পাচ্ছে শাহিন। ও ঠিক বাচ্চারা খেলা করবে। ও জানে না তো কি করে খেলা করতে, তুই জানিস না তুই খেলা করছে। একটু সব শুরু হয়ে গেছে। ধুম করে লেগে না যায়। কিছু লাগবে না, না আর কিছু না। এই আস্তে এই পড়ে যাবে হাত পা ও ও হাক করবে, ও হাক করবে, হাক করবে। হাক করবে। দাঁড়া। মারবে না, না আর কিছু বলবো না, ও ভয় পাচ্ছে শাহিন। ও ঠিক বাচ্চারা খেলা করবে। ও জানে না তো কি করে খেলা করতে, তুই জানিস না তুই খেলা করছে। একটু সব চিকেন। 3 chickens। চিকেন থুকপা আমাদের জন্য, সাহেবের জন্য ম্যাগি। সাহেব কিরে ম্যাগি থুপ্পা কেমন? ম্যাগি থুকপা কেমন লাগছে? হেভি। আমার তো স্পুন দিয়েছে শুধু। তো স্পুন দিয়েছে। কে হয়েছে রে? সাহেবের বন্ধু। এটা শাইলো হোমস্টে, যেখানে আমরা এসে এখন থামলাম। এই যে এখান থেকে গাড়ি আনলোডিং শুরু হলো। ঘড়িতে বাজে 8:02। আর এখানে মোটামুটি এটা হোমস্টে টাইপেরই, মানে ঘরোয়া জিনিসপত্র। আগে যদি আপনারা এসে একটু প্রিমিয়াম টাচ চাইছেন, প্রিমিয়াম টাচের জন্য কিন্তু কী ছিল নামটা যেন, রয়্যাল হাইনেস রেকমেন্ডেড, ধানসিঁড়ি আছে। আর যদি বাজেট চান, বাজেটের জন্য কিন্তু শাইলো হোমস্টে বেশ ভালো। এখন আমাদের বেশ ভালোই ঠান্ডা লাগছে। কারেন্টলি এলিভেশন হচ্ছে 233। এখন ভৈরবকুণ্ডে রাত 10টা বাজে। এখানে রাত্রির 8টা মানেই পুরো অন্ধকার শুনশান। আর এখন রাত্রির বেলায় কী পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখুন, বাজে পরিমাণ বৃষ্টি। আমরা যখন ঢুকছিলাম তখনই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর একেবারে মানে বৃষ্টিতে পুরো একেবারে বিদ্যুৎ চমকাচ্ছে আর অঝোরে বৃষ্টি হচ্ছে। নিচের এইদিকে দেখুন কতখানি জল জমে আছে, জাস্ট এক্ষুনি বৃষ্টিটা হলো আর এই পরিমাণ জল জমে গেছে। জানি না কালকে কীভাবে ঘুরতে পারবো, কতটা কি ঘুরতে পারবো কি পারবো না। এই রকম বৃষ্টি পড়ছে এখন, আর সেই রকম লেভেলের বিদ্যুতের পর বিদ্যুৎ চমকাচ্ছে।